স্বপ্ন পূরণের জন্য মানুষ কত কিছুই না করে থাকে। কখনো কখনো তো এমনও হয় স্বপ্ন পূরণের জন্য মানুষ তার বন্ধুত্ব ভালোবাসা ত্যাগ করতেও দ্বিধাবোধ করে না। তবে সেই স্বপ্ন পূরণের পরেও কি বন্ধুত্ব কিংবা ভালোবাসা ফিরে পাওয়া যায়? এমনই এক গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব পাকিস্তানি মুভি সুপারস্টার। সুপারস্টার এমন একটি গল্প যেখানে দুই ভিন্ন জগতের মানুষের পথ এক হয়েছে সুপারস্টার শব্দটির প্রকৃত অর্থ খুঁজে পাওয়ার জন্য। একজন উদীয়মান অভিনেত্রী যার স্বপ্ন বড় পর্দায় নিজের জায়গা করে নেওয়া, অন্যদিকে একজন প্রতিষ্ঠিত সেলিব্রিটি যার জীবন জুড়ে রয়েছে খ্যাতি আর তারকা খ্যাতি। দুজনের স্বপ্ন পূরণ আর ভালোবাসার এক অনবদ্য গল্প আপনাদের আজ শোনাবো। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে একটি মেয়েকে নাট্যমঞ্চে বিভিন্ন চরিত্রে পারফর্ম করতে দেখা যায়। এরপরের দৃশ্যে বাসে দুটো ছেলেকে কথা বলতে শোনা যায়। তারা নিজেদের আশা স্বপ্ন নিয়ে কথা বলছিল। তখন পেছনের সিট থেকে একজন বৃদ্ধ বলে, ছেড়ে দাও। এ কথা শুনে ছেলেটি জানতে চায়, কাজ ছেড়ে কি করব? বৃদ্ধ বলে, বিশ্বাস। অন্য ছেলেটির কথার অর্থ না বুঝে বৃদ্ধের কাছে জানতে চাইলে বলে, কোনো কিছু ধরে রাখা ভরসা আর তা ছেড়ে দেওয়া বিশ্বাস। এরপর একটি সুন্দরী মেয়েকে তেল প্রসাধনী কোম্পানির অ্যাডভার্টাইজিং করতে দেখা যায়। মেয়েটির নাম নূর, আর সে স্বপ্ন দেখে একদিন অনেক বড় সুপারস্টার হবে। তাই ছোট পর্দায় যে কোনো কাজ করতে নূরের কোনো আপত্তি নেই। তবে নূর এখন যে কোম্পানির বিজ্ঞাপনের কাজ করছে সেই ছেলেটির কাছে নূরের উপস্থাপন মোটেও পছন্দ হচ্ছে না। সে চাচ্ছে নূর আরও প্রাণবন্ত এবং বাস্তব এক্সপ্রেশনের মাধ্যমে তেলের বিজ্ঞাপন উপস্থাপন করুক। নূর সবার কথা সহ্য করে শুধুমাত্র সুপারস্টার হবার আশায়, কারণ সে জানে সে তার স্বপ্ন পূরণ করতে পারবে। নূরের এই স্বপ্ন পূরণের পাশে আছে তার দাদা সেলিম মালিক, যাকে নূর আগাজান বলে ডাকে। সেলিম মালিক ৮০ দশকের ফেমাস ডিরেক্টর। শুধু ফেমাস ডিরেক্টর বললে ভুল হবে, সেলিম মালিক অনেক সুপারস্টার তৈরির কারিগর। নূর এখন যে স্টুডিওতে অভিনেত্রী হবার চেষ্টা করছে, একসময় সে স্টুডিও তার দাদা সেলিম মালিকের ছিল। কিন্তু সময় পরিবর্তনের সাথে সাথে অনেক কিছুই বদলে গেছে। তাই একটা সময় সেলিম মালিক তার স্মৃতি বিজড়িত স্টুডিওটি বিক্রি করে দেয়। পরের দৃশ্যে আমরা নূরকে ববির সাথে সিএনজিতে করে বাড়ি ফিরতে দেখি। ববি মূলত বিভিন্ন এজেন্সির সাথে কথা বলে নূরের জন্য বিজ্ঞাপনের কাজ খুঁজে দেয়। যাবার পথে ববি মোবাইলে কারোর সাথে কথা বলছিল। কথাগুলো শুনে বোঝা যায় ববি নূরের জন্য নতুন কোনো বিজ্ঞাপনের কাজ নিচ্ছে। কিন্তু নূর কোনো বিজ্ঞাপনের কাজ করতে আগ্রহী না। নূর জানায় সে এখন ফিল্মে কাজ করতে চায়। কিন্তু ববি নূরকে বলে ক্যারিয়ারের জন্য এখন তাকে বিজ্ঞাপনে মনোযোগ দিতে হবে। কিন্তু নূর রাস্তার পাশের বিলবোর্ড দেখে বলে, কত বড় বড় বিলবোর্ডের ছবি লাগানো দেখি, কিন্তু তুমি এখন অবধি আমার পাসপোর্ট সাইজের ছবি লাগাতে পারলে না। তখন ববি বলে, আরে এর থেকে বড় প্লেসে যদি তোমার ছবির বিলবোর্ড না লাগাতে পারি তাহলে মিডিয়া ছেড়ে দেব, শুধু সুযোগের অপেক্ষা। ববির জোরাজোরিতে নূর বিজ্ঞাপনের কাজ করতে রাজি হয়। নূর সিএনজি থেকে নেমে ছুটকিকে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। ছুটকি হচ্ছে নূরের ছোট বোন। ছুটকি নূরের হাত ধরে টেনে নিয়ে যায় আর বলে, এত দেরি হলো কেন? চলো, তোমার জন্য কারা অপেক্ষা করছে দেখবে। নূর ছোট বোনের কথা শুনে অবাক হয়ে যায়। বাড়ির ভেতরে গিয়ে দেখে তাকে দেখতে ছেলে পক্ষে এসেছে। সবাই নূরের জন্য ওয়েট করছিল। নূরকে দেখে ছেলেটির বেশ পছন্দ হয়। ছেলের মায়েরও নূরকে পছন্দ হয়। ছেলের মা যখন নূরকে দেখে প্রশংসা করছিল, তখন দোতলায় দাঁড়িয়ে নূরের দাদা সেলিম মালিক ছেলেকে উদ্দেশ্য করে বলে, মেয়ে তোমাদের পছন্দ হলেও আমার ছেলে পছন্দ হয়নি। সেলিম মালিক যখন কারণ খুলে বলছিল, তখন নূর তার দাদাকে পাশে পাবার কারণে বেশ খুশি হয়। তবে পরিবারের সবাই জানে নূরের জন্য সেলিম মালিক এই প্রথম এমনটা করেনি। বরং প্রায় যখন নূরকে ছেলে দেখতে আসে, তখন সে উল্টাপাল্টা কথা বলে ছেলের পরিবারদেরকে তাড়িয়ে দেয়। কারণ সেলিম মালিকও চায় নূরের স্বপ্ন পূরণ হোক। সেলিম মালিকের বিশ্বাস নূর একদিন অনেক বড় স্টার হবে। সেলিম মালিকের উপর নূরের মা বেশ অভিমান করে, কিন্তু সেলিম মালিক সবাইকে বুঝিয়ে বলেছে নূরকে এত তাড়াহুড়ো করে বিয়ে দেওয়ার দরকার নেই। নূরকে কিছুটা সময় দিলে সে অবশ্যই নিজেকে গড়ে তুলতে পারবে। এরপর সেলিম মালিক তার দুই নাতনি নূর আর ছুটকিকে সাথে নিয়ে থিয়েটারে ছবি দেখতে যায়। থিয়েটার সুপারস্টার শামির খানের মুভি চলছে। মুভি দেখতে দেখতে নূর শামির খানের বিপরীতে নায়িকার রোল প্লে করছে এমন ভাবনায় ডুবে যায়। পরের দিনে আমরা সুপারস্টার শামির খানকে দেখতে পাই। শামির খান তার পরবর্তী মুভির প্রজেক্ট নিয়ে বেশ ব্যস্ত। তার বাবা মা খাবার টেবিলে ওয়েট করছে। শামিরের ব্যস্ততা দেখে তার বাবা মোটেও খুশি না। সে চায় শামির ব্যাকআপ প্ল্যান হিসেবে তার ব্যবসায়ী প্রতিষ্ঠানের দায়িত্ব বুঝে নেয়। কিন্তু সামির এখন শুধুমাত্র তার ফিল্ম ক্যারিয়ারে ফোকাস করতে চায়। সামিরের কথা শুনে তার বাবা রেগে খাবার টেবিল থেকে উঠে চলে যায়। এদিকে ববি নূরের বাড়ির সামনে গিয়ে কল দিলে নূর বাহিরে আসে। ববি তখন নূরকে জানায়
একটা এজেন্সি থেকে বিজ্ঞাপনের জন্য তার কাছে নতুন মেয়ে চেয়েছে। সে যখন তার সাথে থাকা বেশ কিছু মেয়ের ছবি দেয়, তখন সেখান থেকে নূরকে সিলেক্ট করা হয়। বিজ্ঞাপনের কথা শুনে নূর ববিকে না করে দেয়, কিন্তু যখন ববি নূরকে জানায় এই বিজ্ঞাপনে একজন স্টারকে কাস্ট করা হয়েছে, তখন নূরের স্টারের নাম জানার আগ্রহ হয়। ববি তখন নূরকে বলে এই বিজ্ঞাপনের জন্য সবার পরিচিত স্টার সামির খানকে কাস্ট করা হয়েছে। এটা শুনে তো নূর মহা খুশি। একজন স্টারের সাথে নূর বিজ্ঞাপনে অভিনয় করবে, এটা ভাবতেই সে অনেক রোমাঞ্চিত হয়ে যায়। ববি তাকে কাল সকাল সকাল রেডি থাকতে বলে সেখান থেকে চলে যায়। নূরের কাছে সবকিছু কেমন যেন স্বপ্নের মতো মনে হয়। এত বড় স্টারের সাথে বিজ্ঞাপনে কাজ করা তার জন্য বড় চমক ছিল। পরের দিন নূর সকালবেলা রেডি হয়ে স্টুডিওতে চলে যায়, যেখানে সামির খানের সাথে তার বিজ্ঞাপনের শুট হবে। নূর স্টুডিওতে গিয়ে স্ক্রিপ্ট পড়ে রিহার্সাল করতে থাকে। এদিকে সামির খানও স্টুডিওতে চলে আসে। নূর স্টুডিওর কস্টিউম রুমে যায় আর সেখানে থাকা বিভিন্ন ড্রেস পরে বিজ্ঞাপনের রিহার্সাল করতে থাকে। হঠাৎ সেখানে সামির খান চলে আসে আর নূর চমকে যায়, কারণ যাকে নূর এতদিন বড় পর্দায় দেখেছে, আজ তাকে সামনে থেকে দেখে নূরের কাছে সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছিল। সামির নূরের সামনে গিয়ে তার পরিচয় দিলে নূর বলে, হ্যাঁ আমি আপনাকে চিনি। সামির নূরকে তার নাম জিজ্ঞেস করলে নূর আস্তে করে নাম বলে, কিন্তু সামির শুনতে না পেয়ে আবার জিজ্ঞেস করলে নূর তার নাম বলে। সামির নূরকে রেডি হতে বলে কস্টিউম রুম থেকে চলে যায়। এরপর নূর এবং সামিরের বিজ্ঞাপন শুটিং শুরু হয়। বিজ্ঞাপনটি টয়লেট ক্লিনারের ছিল, কিন্তু নূর কোনোভাবেই তার ফেস বডি এক্সপ্রেশন দিতে পারছিল না। এজন্য ডিরেক্টর নূরের উপর খুব রেগে যায়। ডিরেক্টর নূরকে বুঝিয়ে বলে যে সামির খান তার বাসায় টয়লেট চেক করতে এসেছে, তাই এক্সাইটমেন্ট এক্সপ্রেশন দিতে হবে। বারবার শট নেওয়ার পরেও নূর ঠিকভাবে এক্সপ্রেশন দিতে পারছে না। তার উপর সামির খান আবারও নূরের সাথে বেশ মজা নিচ্ছিল। হঠাৎ নূর সামির খানের উপর চিৎকার করে ওঠে। এটা দেখে সেটের সবাই অবাক হয়ে যায় আর ডিরেক্টর রেগে গিয়ে নূরকে বকাঝকা করতে থাকে। ডিরেক্টর জিজ্ঞেস করে নূরকে এখানে কে নিয়ে এসেছে। তখন সামির খানের ফ্রেন্ড কো ডিরেক্টর জানায় ববি নূরকে সেটে নিয়ে এসেছে। বকাঝকা শুনে নূর সেট থেকে বের হয়ে মেকআপ রুমে কান্না করতে করতে চলে যায়। কিছুক্ষণ পর সেখানে সামির খান চলে আসে, কিন্তু নূর জানায় সে এখন বাড়ি চলে যাবে, কারণ নূরের ভাষ্য মতে সামির খান নিজেই তাকে বিভিন্ন অঙ্গভঙ্গি করে বিজ্ঞাপন থেকে বাদ দিয়েছে। এরপর নূর সামির খানের উপর রেগে বলতে থাকে, আপনি নিজেই 4 ঘন্টা লেট করে এসেছেন, কফি খেতে 1 ঘন্টা সময় নিয়েছেন, অথচ আমি এখানে 7:30 থেকে অপেক্ষা করছি, কিন্তু আপনার তাতে কি আসে যায়। তখন সামির খান জানায় এই বিজ্ঞাপনটি নূরকে দিয়েই হবে। ঠিক তখনই সেখানে সামির খানের বন্ধু আসে। সে জানায় শুটের জন্য সবাই রেডি। সামির খান নূরের কথা জিজ্ঞেস করলে জানায় ডিরেক্টর তার পরিবর্তে অন্য কাউকে ম্যানেজ করে নেবে। এটা শুনে সামির খান ডিরেক্টরকে নূরের শট রেডি করতে বলে। 10 মিনিটে নূরকে রেডি করে সেটে যাবে। এরপর আবারও বিজ্ঞাপনের শুট হয়। নূর এবং সামির খান পারফেক্টলি শুটিং কমপ্লিট করে। সবাই সামির খানের অভিনয়ের প্রশংসা করে। ডিরেক্টর নূরকে আরো ভালোভাবে চেষ্টা করতে বলে। শুটিং শেষ করে নূর বাড়ির উদ্দেশ্যে বের হয়। রাত হয়ে যাবার কারণে নূর হেঁটে যাচ্ছিল। একটা সিএনজি দেখে নূর জিজ্ঞেস করে যাবে কিনা, কিন্তু সিএনজি ড্রাইভার না বলে সেখান থেকে চলে যায়। এরপর সেখানে গাড়ি নিয়ে সামির খান আসে আর নূরকে বলে আমি তোমায় নামিয়ে দেই। তখন নূর বলে থাক, লাগবে না। সামির খান জিজ্ঞেস করে কিভাবে যাবে। তখন নূর বলে আমি কোনো না কোনো রিক্সা পেয়ে যাব। একথা শুনে সামির খান নূরকে ভয় দেখানোর ট্রাই করে, কিন্তু নূর তাতে পাত্তা না দিয়ে হাঁটতে থাকে। এরপর সামির খান নিজেই গাড়ি থেকে নেমে আসে আর হাঁটতে হাঁটতে নূরের সাথে কথা বলে। সামির খানকে এভাবে দেখে নূর বেশ অবাক হয়। তবে সামির খানকে দেখে বোঝা যায় সে নূরের প্রেমে পড়েছে। নূরকে প্রথম দেখায় মুগ্ধ হয়েছে সে। সামির খান নূরের ইচ্ছা স্বপ্নের কথা জানতে চায়। নূর রাতের আকাশের তারার মতো সুপারস্টার হতে চায়, যাকে সবাই দেখবে কিন্তু ধরতে পারবে না। এরপর সেখানে একটি সিএনজি আসে আর সামির খানকে দেখে সিএনজি ড্রাইভার নূরকে বাড়ি অবধি নিয়ে যেতে রাজি হয়। নূর সিএনজিতে ওঠার পর সামির নিজেও সিএনজিতে ওঠে। এরপর সামির নূরের সাথে কথা বলে জানতে পারে নূরের দাদা সেলিম মালিক 80 দশকের বিখ্যাত ফিল্ম ডিরেক্টর। সামির আগে থেকেই নূরের দাদাকে চেনে, কারণ সামিরের মা লায়লা খান সেলিম মালিকের বেশ কয়েকটা ফিল্মে কাজ করেছে। কিন্তু এসব কথা নূরের একদমই বিশ্বাস হয় না। সিএনজি থামিয়ে সামির সেখানেই নেমে যায়। নূর বাড়ি পৌঁছে ফ্রেশ হয়ে যখন ঘুমাতে যায়, তখন ছুটকি তাকে সামির খানের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন নূর বলে অনেক বেশি কথা বলে। নূর এটাও বলে যে ছুটকির ব্যাপারেও সামির খানকে বলেছে, কারণ ছুটকি সামির খানের অনেক বড় ফ্যান গার্ল। এরপর ছুটকি নূরের মোবাইল নিয়ে সামির খানের ছবি দেখতে চায়। সামির খানের ফেসবুক আইডিতে গিয়ে ছুটকি সামির আর নূরের সেলফি আপলোড করা দেখতে পায়। সে ছবিতে ছুটকি লাইক দেয়, কিন্তু নূর ছুটকিকে বলে লাইক দেওয়ার কোনো দরকার নেই, এতে সামির খান ভাববে নূর তাকে ফলো করছে। ঠিক তখন সেখানে তাদের মা চলে আসে আর দুজনে মোবাইল লুকিয়ে রাখে। মা চলে যাওয়ার পর আবার দুজনে সামির খানের ছবি দেখতে থাকে। আর তখন সামির খান নিজে থেকে নূরকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করে ঘুমিয়েছে কিনা। এটা দেখে নূর ভাবতে থাকে কি রিপ্লাই দিবে।
কোনো রিপ্লাই দিতে হবে না। পরের দিন সকালে নূর রিপ্লাই দেয় রাতে সে ঘুমিয়েছিল। সামির খান নূরকে কল দিয়ে রাতের পার্টিতে ইনভাইট করে। নূর তার দাদা সেলিম খানের কাছে গিয়ে পার্টিতে যাওয়ার পারমিশন চায়। তখন সেলিম খান নূরের মায়ের কাছে মিথ্যে বলে পারমিশন নিয়ে নেয়। তবে নূরের মা ছুটকিকে সাথে নিয়ে যেতে বলে। রাতে নূর ছুটকিকে সাথে নিয়ে সামির খানের সাকসেস পার্টিতে যায়। সেখানে গিয়ে নূর আর ছুটকি অনেক সেলিব্রিটিকে দেখতে পায়। এরপর সামির খান নূরের কাছে আসে আর নূরকে সাথে নিয়ে বাড়ির দোতলায় চলে যায়। সেখানে সামির খান বেশ কিছু সময় নূরের সাথে কথা বলে। এরপর পার্টি শেষে নূর ছুটকিকে সাথে নিয়ে সামির খান তার নিজের গাড়ি করে তাদেরকে বাড়ি অবধি পৌঁছে দিতে বের হয়। গাড়িতে নূর ঘুমিয়ে পড়ে আর সামির ছুটকির সাথে কথা বলতে বলতে গাড়ি ড্রাইভ করে। সুযোগ পেয়ে ছুটকি সামির খানের মোবাইল হাতে নেয় আর মোবাইলের লক খুলে দিতে বলে। ছুটকি সামির খানের মোবাইল থেকে তার সব সোশ্যাল অ্যাকাউন্টে লাইক ফলো দিয়ে রাখে আর সামির খানকে বলে ছুটকির সব ছবিতে লাইক কমেন্টস করতে। এরপর সামির খান নূর আর ছুটকিকে বাড়ির সামনে নামিয়ে দেয় আর নূরকে ডিনারে নিয়ে যাওয়ার অফার করে। নূর সরাসরি উত্তর দিয়ে জানায় যদি তার ডিনারের মুড হয় তাহলে যাবে। সামির খান আগামীকাল যেতে চাইলে নূর জানায় কাল তার একটা অডিশন আছে, তাই যেতে পারবে না। সামির খান নূরকে জিজ্ঞেস করে কোথায় তার অডিশন আছে। নূর কিছু না বললে সামির খান ছুটকির কাছ থেকে জেনে নেবে বলে, কিন্তু নূর হেসে বলে তাহলে সে যেন ছুটকিকেই ডিনারে নিয়ে যায়। পরের দিন নূর একটি স্টুডিওতে ফিল্মের জন্য অডিশন দিতে চায়। সেখানে থাকা কাস্টিং ডিরেক্টর গুড্ডুর অডিশন নেওয়ার জন্য নূরকে বিভিন্ন বাজে কথা বলে আর কুপ্রস্তাব দেয়। গুড্ডু নূর আর সামির খানকে নিয়ে আজে বাজে কথা বলে। নূর প্রথমে গুড্ডুর উদ্দেশ্য না বুঝতে পারলেও পরে বুঝতে পারে। গুড্ডু নূরকে একটি মুভিতে হিরোইনের কাস্টিং করতে চায়, কিন্তু বিনিময়ে নূরকে বাজে প্রপোজাল দেয়। গুড্ডু যখন নূরকে স্পর্শ করার চেষ্টা করে তখন নূর গুড্ডুর গালে চড় মারে আর কান্না করতে করতে সেখান থেকে বের হয়ে যায়। ঠিক তখন সামির খান নূরকে কল করে, কিন্তু নূর কল রিসিভ করে বলে আমি তোমার সাথে ডিনারে যেতে পারবো না, এরপর কখনোই আমাকে কল করবে না। এটা বলে নূর কল কেটে দেয়। হঠাৎ নূরের এমন কথা শুনে সামির খান বুঝতে পারে কিছু তো একটা হয়েছে। সামির খান আবারও নূরকে কল করলে নূর রিসিভ করে বলে তোমাদের মতো ছেলেরা আমাদের ব্যবহার করে ফেলে দেয়, কারণ আমরা ছোট পরিবারের অভিনেত্রী, সবার সাথে বিছানায় গিয়েই তো আমরা কাজ পাই। তারপর গুড্ডু বলেছে আজ গুড্ডু বলছে কাল সারা দেশের মানুষ বলবে। এই বলে নূর কল কেটে দেয় আর সেখান থেকে বাড়িতে চলে যায়। নূরের কথা শুনে সামির খান সোজা গুড্ডুর কাছে চলে যায়। গুড্ডু তখন অন্য একটা মেয়ের সাথে অডিশন নিচ্ছিল। সামির মেয়েটিকে বাহিরে বের করে দিয়ে গুড্ডুকে বলে তার অডিশন নেওয়ার জন্য। হঠাৎ সামিরকে দেখে গুড্ডু ভ্যাবাচাকা খেয়ে যায়। সামির খান রেগে গুড্ডুর কলার চেপে ধরে ইচ্ছে মতো মারতে মারতে রুম থেকে বের করে নিচে ফেলে দেয়। বাইরে থাকা উৎসুক জনতা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর তা ভিডিও করে। রাতে সামির খান নূরের খোঁজ নিতে ছুটকিকে কল দেয়। সামির ছুটকিকে বলে নূরের সাথে দেখা করে, কিন্তু ছুটকি জানায় এখন নূরের সাথে কোনোভাবেই দেখা করতে পারবে না। সামির ছুটকির কাছ থেকে জানতে পারে আগামীকাল নূর তার দাদার নাট্য থিয়েটারে পারফর্ম করবে। ছুটকির কথা মতো পরদিন সামির খান তার বন্ধুকে নিয়ে থিয়েটারে চলে যায় নূরের পারফরমেন্স দেখতে। সেখানে গিয়ে সামির আর তার বন্ধু নূরের অভিনয় দেখে। নূর একাই অনেকগুলো চরিত্রে অভিনয় করে, এমনকি ডায়লগ থ্রো করে। নূরের এমন দারুণ অভিনয় দেখে সামির আর তার বন্ধু সহ সেখানে উপস্থিত সকল দর্শক মুগ্ধ হয়ে যায়। সামিরের বন্ধু জানায় নূরকে তার প্রথম মুভিতে সামিরের বিপরীতে কাস্ট করবে। পারফর্ম শেষে সামির নূরের সাথে দেখা করতে যায়, কিন্তু নূর সামিরের সাথে কথা না বলেই চলে যেতে থাকে। কারণ কাল সামির গুজ্জুকে মারার কারণে লোকজন সামির আর নূরের মধ্যে সম্পর্ক নিয়ে কানাঘুষা করতে শুরু করেছে। সামির নূরকে সরি বলে, নূর তবুও রাগ করে চলে যেতে থাকে। তাই সামির নূরের পথ আটকায় আর নিজের অনুভূতির কথা প্রকাশ করে। এরপর সামির নূরকে জানায় তার বন্ধু ঈশানও এসেছে। সামির নূরকে এটাও বলে যে ঈশান তার ফিল্মের জন্য নূরকে হিরোইন হিসেবে কাস্ট করতে, কিন্তু নূর এটা শুনে খুশি হয় না, বরং সামিরকে বলে তার ফিল্মে কাজ করার জন্য কারো সুপারিশের দরকার নেই। তখন সামির খান নূরকে জানায় সে কোনো সুপারিশ করেনি, কিন্তু নূর জানায় সে তার দাদা সেলিম মালিককে না জানিয়ে কোনো কাজ করে না। এ কথা শুনে সামির চলে যেতে থাকে, কিন্তু হঠাৎ দাঁড়িয়ে যায় আর নূরের কাছে দৌড়ে এসে জড়িয়ে ধরে। হঠাৎ সামির জড়িয়ে ধরায় নূর বেশ চমকে যায়, কিন্তু সামিরকে কিছুই বলে না। পরদিন সামির খান ঠিক করে ঈশানকে সাথে নিয়ে নূরের দাদার কাছে যাবে ফিল্মে নূরকে কাস্টিং করার ব্যাপারে কথা বলতে। কিন্তু এই নিউজ পাড়া মহল্লার সবাই জেনে ফেলে যে ফিল্ম স্টার সামির খান নূরের বাড়িতে আসবে। যদিও এই কথা নূরের ছোট বোন ছুটকি সবাইকে বলেছে, তাই পরের দিন সকালেই সবাই নূরের বাড়িতে আসতে থাকে। নূরের মা এই কথা শুনে ছুটকিকে বকাঝকা করতে যায়। তখন ছুটকি বলেছে নূরের নম্বরে কল দিয়ে সামির খান বলেছে তাদের বাড়িতে আসবে। এটা শুনে নূরের মা বেশ অবাক হয়। কিছুক্ষণ পর সামির খান তার বন্ধু ঈশানকে সাথে নিয়ে নূরদের বাড়িতে আসে। পাড়ার সবাই নূরদের বাড়িতে এসে সামির আর ঈশানের সাথে ছবি তুলতে থাকে। সবার আবদার মেটানোর পর ছুটকি সামির আর ঈশানকে দাদা সেলিম মালিকের সাথে দেখা করাতে নিয়ে যায়। ঈশান নূরের দাদাকে স্ক্রিপ্ট পড়ে শোনায় আর পুরো স্ক্রিপ্ট শুনে সেলিম মালিক নূরকে ঈশানের ফিল্মে কাজ করার পারমিশন দিয়ে দেয়।
নূরের বিশ্বাসই হচ্ছিল না আর মাত্র 18 ঘন্টা পরেই সে তার প্রথম মুভিতে অভিনয় করবে। সবকিছু নূরের কাছে স্বপ্নের মতো মনে হয়। পরের দিন নূর সকাল সকাল প্রথম মুভির শুটিং করতে ববিকে সাথে নিয়ে স্পটে চলে যায়। নূরের জন্য আগে থেকে ভ্যানে একজন মেকআপ আর্টিস্ট ওয়েট করছিল। এরপর মেকআপ আর্টিস্ট নূরকে মেকআপ করতে শুরু করে। প্রথম মুভির শুটিংয়ে এসে নূরের বেশ ভয় লাগে, কিন্তু নূরের তখন তার দাদার কথা মনে পড়ে যায়। কারণ তার দাদা বলেছে লাইফের প্রথম মুভির শুটিংয়ে ভয় লাগবে আর নূর যেন সেই ভয়কে উপভোগ করে, কারণ এমন দিন আর কখনোই ফিরে আসবে না। নূর শটের জন্য রেডি হয়, কিন্তু তখন ঈশানের কাছে একজন কল দিয়ে জানায় সামির এখনো শুটিংয়ের জন্য বের হয়নি, এমনকি কলও রিসিভ করছে না। এদিকে নূর রেডি হয়ে সামিরের জন্য ওয়েট করতে করতে ঘুমিয়ে পড়ে, কিন্তু ততক্ষণে ঈশান বাস্তব সত্যিটা জেনে ফেলেছে। ঈশান নূরের কাছে যায় আর ডেকে নূরকে বলে তার কিছু ক্লোজ আপ শট নিবে। নূর তখন সামিরের কথা জিজ্ঞেস করলে ঈশান জানায় সামির লেট করে আসবে। ঈশানের চোখ মুখে বিষণ্ণতা দেখে নূর বুঝতে পারে কিছু একটা হয়েছে, কারণ নূরের মতো ঈশানেরও ডিরেক্টর হিসেবে এটা প্রথম মুভি ছিল। তাই ঈশানও নূরের মতো অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। কিন্তু হঠাৎ ঈশানের মলিন চেহারা দেখে নূর বুঝতে পারছিল না ঠিক কি হয়েছে। তখন বাধ্য হয়ে ঈশান তার মোবাইল বের করে সামিরের পাঠানো ভয়েসটা নূরকে শোনায়। সামির তার ভয়েসে ঈশানকে বলে, ঈশান আমার বন্ধু, আমি জানি আমি যা করছি তা ভুল, কিন্তু আমি এটাও জানি আমার এই কথাগুলো তুই ছাড়া আর কেউ বুঝবে না। আমি সবসময় বলিউডের হিরো হওয়ার স্বপ্ন দেখেছি। 1 সপ্তাহ আগে আমার বলিউডের একটা মুভি কনফার্ম হয়, কিন্তু ততক্ষণে তোর মুভির ডেট লক হয়ে যায়। আমি অনেক চেষ্টা করেছি আমার স্বপ্ন বন্ধুত্বের জন্য ছেড়ে দেব, কিন্তু আমি এতটাও ভালো বন্ধু না। তুই অনেক ভালো বন্ধু, আমাকে ক্ষমা করে দিস। এটা তোর আর নূরের প্রথম মুভি, আমার উপর অনেক বেশি প্রেশারও ছিল, কিন্তু আমি যখন ফিরে আসবো তখন আমি আরো অনেক বেশি পাওয়ারফুল হব। তখন আর তোদের দুজনের জন্য পুরোপুরি প্রেশার নিতে পারবো আমি নূরকে ভালোবাসি, ওর স্বপ্ন ভেঙে যাবে। প্লিজ তুই নূরের কিছু ক্লোজ শট নিস আর বুঝিয়ে বলিস। আমি নূরকে কিছু বলার সাহস পাচ্ছি না। তোদেরকে অনেক ভালোবাসি, খোদা হাফেজ। সামির খানের ভয়েস রেকর্ড শুনে মুহূর্তেই নূর আর ঈশানের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। সামির তার নিজের স্বপ্ন পূরণের জন্য দুটো মানুষের কত শত দিনের তিলে তিলে গড়ে তোলা স্বপ্ন পূরণের দ্বার প্রান্তে এসেও ভেঙে দিয়ে বলিউডে মুভি করতে চলে গেছে তা সে নিজেও জানে না। সামিরের কথা মতো ঈশান নূরের বেশ কিছু ক্লোজ শট নেয় আর এরপর অনেক দিন কেটে যায়। এরপর আমরা নূরকে নবাগত একটি নায়কের সাথে গানের শুটিংয়ে দেখি। গানটি ঈশানের ডিরেকশনের নতুন নুরি মুভির। সামির সেদিন চলে গেলেও ঈশান নূরকে নিয়ে একের পর এক মুভি বানিয়ে হিট ডিরেক্টর হয়ে গেছে, আর অন্যদিকে নূর হয়েছে সুপারস্টার। পরের দৃশ্যে আমরা হসপিটালে সামিরের মা আর বাবাকে দেখি। সামিরের মা অসুস্থ হয়ে হসপিটালে অ্যাডমিট হয়েছে। সামিরের বাবা ছেলেকে জানাতে চাইলেও সামিরকে তার মা বলতে বারণ করেছে। আর সামিরের বলিউড অ্যাওয়ার্ড শো আর সামিরের মা জানে তার ছেলে অ্যাওয়ার্ড পাবে। সামির সুপারস্টার হবে এই স্বপ্ন তার মাও সবসময় দেখেছে, তাই সামিরকে এই কথাগুলো বলার পর সে মারা যায়। অন্যদিকে সামির বলিউডের অ্যাওয়ার্ড জিতে নেয়। নূর টিভিতে সামিরকে অ্যাওয়ার্ড পেতে দেখে, কিন্তু নূর মোটেও খুশি হতে পারেনি। সামির মিডিয়ার সাংবাদিকদের জানায় সে নতুন বলিউড মুভিতে সাইন করেছে, তবে এখন সে পাকিস্তানে 2 দিনের ছুটিতে যাচ্ছে। এরপর সামির ফ্লাইটে পাকিস্তানে চলে আসে। বাড়িতে গিয়ে সামির জানতে পারে তার মা আর বেঁচে নেই। সামির দেরি করে ফেলেছে, তাই যাবার আগে মায়ের লাশ দাফন করা হয়ে গেছে। তবে অদ্ভুতভাবে কোনো এক কারণে সামিরের মায়ের দাফনে আমরা নূরের দাদা সেলিম মালিককে দেখি। এরপর সামির খান নূরের পুরনো বাড়ির ঠিকানায় যায় আর একজনকে বলে নূরের সাথে দেখা করবে। তখন লোকটির কাছ থেকে সামির জানতে পারে নূর এখন পাকিস্তানের সুপারস্টার, তাই এখন তারাও নূরের সাথে দেখা করতে চায়। এদিকে সামির তার বাবাকে জিজ্ঞেস করে কেন তার মায়ের মৃত্যুর কথা জানানো হয়নি। তখন তার বাবা জানায় তার মায়ের কথা মতোই জানানো হয়নি। তার মায়ের জন্যই গত 1 বছর যাবৎ সামিরকে তার বাবা মিথ্যে বলেছে। পরের দৃশ্যে আমরা নূরের দাদা সেলিম মালিককে দেখি। সেলিম মালিক পুরনো ফিল্মের রিল জোড়া লাগানোর চেষ্টা করছে। তখন সেখানে নূর আসে আর জানতে চায় কি জোড়া লাগানোর চেষ্টা করছে। তখন সেলিম মালিক জানায় সে তার পুরনো ফিল্মের রিল আর ফেলে আসা কিছু পুরনো স্মৃতি জোড়া লাগানোর চেষ্টা করছে। এরপর পরিবারের সবার সাথে ছাদে রাতের খাবার খেতে বসে তারা। নূরের মা জানায় ছুটকির বিয়ের জন্য ভালো একটি পরিবারের সম্বন্ধ এসেছে, কিন্তু নূরের মতামত ছাড়া পরিবারের কেউই ছুটকির বিয়ের ব্যাপারে ছেলেপক্ষের সাথে কথা বলবে না, কারণ নূর তার ছোট বোন ছুটকির পড়াশোনার সব খরচ দিচ্ছে। এমনকি এখন পরিবারও নূর একাই চালায়, তাই নূরের মতামত এখন পরিবারে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর আমরা দেখি নূর তার দাদার একটি স্ক্রিপ্ট হাতে নিয়ে বলে, দাদা নতুন স্ক্রিপ্ট নিয়ে কাজ করছো? তখন দাদা জানায় কাজ করতে চাচ্ছে, কিন্তু কবে হবে তার ঠিক নেই। তবে তখন নূর জানায় সে তার দাদার স্ক্রিপ্টে থিয়েটারে পারফর্ম করবে। নূর দাদাকে জিজ্ঞেস করে প্রোগ্রাম করতে কত টাকা লাগবে সে নিজে দেবে। তখন নূরের দাদা বলে তোমাকেই লাগবে, তোমার কাছে সময় হবে? তখন নূর তার দাদাকে জানায় এই বছর তার হাতে অনেক কাজ, তাই সময় দিতে পারবে না। নূরের দাদাও জানে এখন নূর অনেক ব্যস্ত, তাই নূর থিয়েটারে সময় দিতে পারবে না।
এদিকে সামির আবারও বলিউড থেকে পাকিস্তানে ফিরে যাবার ডিসিশন নেয়। সামির তার ফিল্মের শুটিং শেষ করে মেকআপ রুমে যায়। সেখানে মেকআপ আর্টিস্টকে তার মূল্যবান একটি ঘড়ি উপহার দেয়। হঠাৎ ভারতীয় কিছু উগ্রপন্থীরা সামির খানের শুটিং সেটে এসে হামলা চালায়। হামলায় সামির খান আহত হয়, আর তা ভারতীয়রা আর পাকিস্তানি মিডিয়ায় প্রচার করে। এই নিউজ পাকিস্তানে দ্রুত ছড়িয়ে পড়ে, আর তা নূর ও সামিরের বাবাও দেখতে পায়। উগ্রবাদীরা সামিরের উপরে হামলা করে ক্ষান্ত হয়নি, বরং সামিরকে হুমকি দিয়েছে 24 ঘন্টার মধ্যে ভারত ছেড়ে পাকিস্তানে ফিরে যাবার। সামির বাধ্য হয়ে ভারত ছেড়ে পাকিস্তানে ফিরে যায়। এয়ারপোর্টে পাকিস্তানি মিডিয়া সামিরকে ঘিরে ধরে একের পর এক প্রশ্ন করতে থাকে, কিন্তু সামির খান মিডিয়া এড়িয়ে সেখান থেকে তার বাড়িতে চলে যায়। সামির খানের এরকম কাজে টিভি নিউজ মিডিয়া বিভিন্নভাবে নিউজ প্রচার করতে থাকে। কিছু সময় পর সামির খানের বাবা তার ছেলের কাছে আসে আর তার ছেলেকে জড়িয়ে ধরে। কিছুদিনের মধ্যে সামিরের কাছে বেশ কিছু ডিরেক্টর স্ক্রিপ্ট নিয়ে আসে আর মুভির অফার করে, কিন্তু সামির কোনো ডিরেক্টর স্ক্রিপ্ট পছন্দ করে না, বরং ফেলে রাখে। এরপর সামিরের বাবা জিজ্ঞেস করে, 1 মাসের মধ্যে তুমি 10টি প্রডিউসারকে ফিরিয়ে দিয়েছ, তোমার কি ফিল্ম থেকে মন উঠে গেছে? সামিরের বাবাও চায় এখন সামির ফিল্ম থেকে দূরে থাকুক আর ব্যবসার দায়িত্ব বুঝে নিক, কিন্তু সামির ব্যবসা করতে চায় না। সামির সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান থেকে যাবার সময় সেই মুভি না করেই চলে গিয়েছিল সে, আর এখন সেই মুভি আবারও করবে। এরপর সামির তার বন্ধু ঈশানের অফিসে যায়। সেখানে লিফটে সামিরের সাথে একটি ছেলের দেখা হয়, আর ছেলেটি সামিরকে জিজ্ঞেস করে, এত কিছু হবার পরেও সামিরকে যদি বলিউডে কাজ করতে ডাকা হয় তাহলে সে যাবে কিনা। তখন সামির বলে, অবশ্যই যাব, কারণ আমি আর্টিস্ট, কাজের জন্য আমি সবখানেই যাব, সেটা ভারত হোক কিংবা আপনার বাড়ি। এরপর সামির রিসেপশনের মেয়েকে বলে ঈশানের সাথে দেখা করতে চায় সে। মেয়েটি ঈশানের সাথে কল করে সামিরকে ওয়েট করতে বলে। একসময় সামির ঈশানকে নিয়ে বেশ মজা করত, কারণ ঈশান তখনও কোনো মুভি বানাতে পারেনি। বেশ কিছু সময় সামির অপেক্ষা করার পর রিসেপশনের মেয়ে সামিরকে জানায় আজ ঈশান সামিরের সাথে দেখা করতে পারবে না। এ কথা শুনে সামির বেশ রেগে ঈশানের কাছে যায় আর জিজ্ঞেস করে, কেন তুই আমার সাথে দেখা করতে পারবি না? তখন ঈশান বলে, আজ আমার মুড নেই। এই কথা শুনে সামির জিজ্ঞেস করে, তাহলে কেন তুই আমাকে 2 ঘন্টা বসিয়ে রাখলি? তখন ঈশান বলে, আমাকে তুই 2 বছর অপেক্ষা কেন করিয়েছিলি? এক পর্যায়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। সামির আবারও সেই ফিল্মে কাজ করতে চায়, কিন্তু ঈশান জানায় সামির অনেক দেরি করে ফেলেছে। ঈশান জানায় সে রাজি হলেও নূর এখন আর কাজ করতে রাজি হবে না। এ কথা শুনে সামির জিজ্ঞেস করে, নূর করবে না নাকি তুই করতে দিবি না? তখন ঈশান বলে, দুটোই। সামির রেগে গালমন্দ করে বের হয়ে চলে যাওয়ার সময় ঈশান মনে করিয়ে দেয় এটা ভারত না বরং পাকিস্তান, তাই গালমন্দ ভারতীয়দের জন্য তুলে রাখুক। এই কথা শুনে সামির রেগে যায় আর ঈশানের গলা চেপে ধরে। নিজেকে কন্ট্রোল করে সামির ঈশানকে বলে সে তার প্রতিজ্ঞা পূরণ করতে ফিরে এসেছে। এদিকে সামিরের ভারতীয় প্রডিউসার এবং ডিরেক্টরকে ডেকে এক সন্ন্যাসী গুরু বলে ভারতীয় 19 সেনা সদস্যকে পাকিস্তানি বাহিনী মেরে ফেলেছে, তাই সামিরকে পাকিস্তানের প্রতি নিন্দা জানিয়ে ভারতীয় মিডিয়ার সামনে ক্ষমা চাইতে হবে। আজ বিকেলে প্রেস কনফারেন্স ডাকার পরে যদি সামির উপস্থিত না হয় তাহলে গুরু ডিরেক্টরকে মেরে ফেলার হুমকি দেয়। সন্ন্যাসীর কথা মতো ডিরেক্টর সামির খানকে মিডিয়া কনফারেন্সে কথা বলতে রাজি করায়। সামির খান কনফারেন্সে মিডিয়ার সামনে কথা বললেও পাকিস্তানের নিন্দা না করে ক্ষমা না চেয়ে সাফ জানিয়ে দেয় সে তার দেশের প্রতি নিন্দা জানাবে না, বরং সামির খান পৃথিবীর সকল দেশের দেশদ্রোহীদের প্রতি নিন্দা জানায় আর কনফারেন্স থেকে উঠে চলে যায়। পরের সিনে আমরা দেখি ববি আর ডিরেক্টর ঈশান নূরের সাথে দেখা করতে চায়। নূর আসার পর ববি জানায় সামির খান আবারও ফিরে এসেছে নূরের সাথে মুভি করতে, কিন্তু ঈশান চায় না। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে নূর মুভিটি করতে রাজি হয়। নূর ববিকে সামিরের সাথে ডিল ফাইনাল করতে বলে, কিন্তু ববি জানায় যে সে আগেই সামিরের সাথে 10 লাখ টাকা কমে ডিল ফাইনাল করেছে। নূরের বোন ছুটকি যখন জানতে পারে নূর সামিরের সাথে মুভি করবে তখন ছুটকি না করে দেয়, কারণ সামির যদি ওই সময় নূরকে ধোকা দিয়ে চলে না যেত তাহলে নূরের স্বপ্ন পূরণের জন্য ছোট ছোট বিজ্ঞাপন আর শো করতে হতো না। কিন্তু নূর ছুটকিকে জানায় সেই মুভিটি করবে। একথা শুনে ছুটকি নূরকে জিজ্ঞেস করে, তুই আবার ওই চিটারের প্রেমে পড়ে যাসনি তো? নূর বলে, এসব নিয়ে তোর মাথা ঘামাতে হবে না, তুই তোর পড়াশোনায় ভালোভাবে কর। এদিকে সামির খান সুপারস্টার নূরের সাথে প্রথম মুভি শুটিং করতে মুখিয়ে আছে। সামির রিহার্সাল করে নিজেকে প্রস্তুত করে আর শুটিং এর আগের দিন রাতে ঘুমিয়ে পড়ে। সকালে যখন সামিরের ঘুম ভাঙে তখন অনেক লেট হয়ে যায়। সামির শুটিং সেটে যায় আর সেখানে গিয়ে দেখে নূরের শুট হচ্ছে। নূরের দৃশ্যটি ছিল অনেক বেশি ইমোশনাল। শুট শেষে সামির নূরের কাছে যায় আর অভিনয়ের প্রশংসা করে। তখন নূর সামিরকে বলে আগামীকাল লেট করলে তার রিপ্লেস নেবে। এ কথা বলে নূর সেট থেকে বের হয়ে যায়। ববি তখন সামিরকে সান্ত্বনা দেয় আর আগামীকাল সময় মতো সেটে আসতে বলে। লেট হতে পারে ভেবে সামির শুটিং সেটে রাতে অপেক্ষা করে। ভোর সকালে সামির একজন ক্লিনারের সাথে কফি খায় আর শুটিংয়ের জন্য ওয়েট করে। দ্বিতীয় দিনের শুটিং শুরু হয় আর নূরের সাথে সামিরকে একটি ক্লোজ শটে দেখা যায়। শুটিংয়ের এক পর্যায়ে সামির নূরকে টেনে কাছে নেয়।
সামির মুভির ডায়লগ না বলে যখন নূর বলে ডাকে তখন নূর শুটিং সেট ছেড়ে চলে যায়। পরদিন সকালে সামিরের বাবা পত্রিকা দেখে সামিরকে বলে, আজ তোমার কি প্ল্যান? সামির বলে, কেন, শুটিং করতে যাব। তখন সামিরের বাবা বলে, আজ তুমি শুটিংয়ে যাবে না, আমার সাথে অফিসে যাবে। সামির জিজ্ঞেস করে, অফিসে কেন? সামিরকে তখন তার বাবা পত্রিকা দেখায়। সামির পত্রিকা দেখে জানতে পারে নূর মুভি থেকে সামিরকে বাদ দিয়েছে। এটা দেখে সামির বেশ অবাক হয়, আর কেন তাকে মুভি থেকে বাদ দেওয়া হয়েছে তা জানার জন্য নূরের কাছে যায়। কিন্তু নূরের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সামিরকে জানায় নূর আজ কারোর সাথে দেখা করবে না। সামির তবুও জেদ করলে নূর মেয়েটিকে বলে সামিরকে ভেতরে পাঠাতে। সামির ভেতরে গিয়ে নূরের কাছে জানতে চায় কেন মুভিতে তার রিপ্লেস নেওয়া হয়েছে। নূর বলে, আমি তোমাকে তো অনেক আগেই রিপ্লেস করেছি। তখন সামির রেগে জিজ্ঞেস করে, তুমি কে, এই মুভির ফিনান্সিয়াল নাকি প্রডিউসার? তখন নূর এক কথায় জবাব দেয়, সুপারস্টার। এটা শুনে সামির বলে, আমিও কোনো এক্সট্রা কেউ নেই। তখন নূর বলে, তুমি তো তাই করেছ, তুমি তাদের মতো করেছ যারা অ্যাক্টিংয়ের কিছুই পারে না, কিন্তু চান্সে মুভি হিট হয়ে যায় আর দর্শকরা তাকে ভালোবাসতে শুরু করে। এ কথা বলে নূর সেখান থেকে চলে যাবার সময় সামির বলে, আমাদের কথা এখনো শেষ হয়নি। তখন নূর বলে, আমাদের কথা অনেক আগেই শেষ হয়ে গেছে, আর সে সাথে তুমিও। এ কথা বলে নূর ভেতরে যাবার সময় সামির আবারও নূরকে ডাকলে নূর সামিরকে বলে, আমার বাড়িতে এসে আমার উপর চিৎকার করার সাহস পেলে কিভাবে? সামির নূরকে বোঝানোর চেষ্টা করে। তখন নূর সামিরকে পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়। নূর সামিরকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। পরের দিন সকালে সামির খান থিয়েটারে গিয়ে নূরের দাদা সেলিম মালিকের সাথে দেখা করে আর তাকে থিয়েটারের অভিনয় শেখাতে বলে। সেলিম মালিক প্রথমে রাজি না হলেও যখন সামির তার মায়ের কথা বলে তখন সেলিম মালিক সামিরকে আর ফেরাতে পারেনি। এরপর সেলিম মালিক সামিরকে থিয়েটার স্টেজে দাঁড় করিয়ে অভিনয়, এক্সপ্রেশন, ডায়লগ থ্রো সবকিছু নতুনভাবে শেখাতে থাকে। কিন্তু সামির কোনোটাই ঠিকভাবে করতে পারছিল না। তাই সেলিম মালিক সামিরকে ভালোভাবে মন থেকে বোঝানোর চেষ্টা করতে বলে, আর সামির তখন তাকে জানায় সে কোনোভাবেই পারছে না, তাকে দিয়ে আর হবেই না। তখন সেলিম মালিক সামিরকে থিয়েটার থেকে চলে যেতে বললে সামির সেখান থেকে চলে যায়। সেলিম মালিক সামিরকে সাথে নিয়ে পর্দায় পুরনো ফিল্ম বসে বসে দেখছিল। আমরা তখন একটি সুন্দরী মেয়েকে পর্দায় অভিনয় করতে দেখি। কে এই মেয়েটি, কি তার পরিচয়? সেলিম মালিক সামিরকে জানায় পর্দায় অভিনয় করা মেয়েটি তার মা লায়লা খান। সে ছিল আসল সুপারস্টার, কারণ তার বাস্তবিক জীবনের সমস্যা কখনোই ছবির পর্দায় কিংবা অভিনয়ে ছাপ পড়েনি। সবসময় সামিরের মা বলতো যে অন্যের মিথ্যায় নয় বরং নিজের সত্যিটা নিয়ে বাঁচার চেষ্টা করে সেই হচ্ছে আসল সুপারস্টার। এরপর সামির আবারও পুরোদমে অভিনয় মনোযোগ দেয় আর সেলিম মালিকের কাছ থেকে সব শিখে নিতে থাকে। এদিকে আমরা নূরকে মোবাইলে ছুটকির সাথে কথা বলতে দেখি। নূর রেগে গিয়ে বলতে থাকে যে আমাকে ভাঙার চেষ্টা করেছে, যে তাকে আগাজান জোড়াচ্ছে। যখন আমি ভেঙেছিলাম তখন আমাকে জোড়া লাগাতে আসেনি কেউ, এখন সবাই আমাকে একা করতে চায়। আসলে নূর যখন জানতে পেরেছে সামির তার দাদার সাথে থিয়েটারে অভিনয় শিখছে, নতুনভাবে থিয়েটারে পারফর্ম করবে, তখন নূরের বেশ রাগ হয়। কারণ নূর সামিরের অধপতন দেখতে চেয়েছিল, এখন আর সেটা হচ্ছে না বলেই নূর রাগে কান্না করতে থাকে। পরের দিন আমরা দেখি থিয়েটারে সামিরের বাবা গিয়ে সেলিম মালিককে বলে, আপনি জানায় তো গেলেন না। তখন সেলিম মালিক বলে, আমি শহরে ছিলাম না, তবে আমরা দেখেছিলাম সেলিম মালিক সামিরের মায়ের জানাজায় গিয়ে দূর থেকে দাঁড়িয়ে দেখছে। এ কথা শুনে সামিরের বাবা বলে, যদি যেতেন ভালো হতো, আলবিদা বলে দিতেন আপনার হিরোইনকে। সামিরের বাবা সবকিছু বুঝে সামিরকে এখান থেকে নিয়ে যেতে এসেছে, কারণ সে ভাবছে সেলিম মালিক পুরনো প্রতিশোধ নিতে তার নাতনিকে দিয়ে সামিরকে টেনে নিচে নামাচ্ছে। সেলিম মালিক আর সামিরের বাবার কথা শুনে আমরা জানতে পারি সেলিম মালিক সামিরের মা লায়লাকে অনেক ভালোবাসত, কিন্তু লায়লার বিয়ে হয়ে যায়। সেলিম মালিক চাইলেই বিয়ে ভেঙে লায়লাকে নিজের করতে পারত, কিন্তু সে তা চায়নি। সে মেনে নিয়েছিল এটা ভেবেছে সব ভালোবাসার পূর্ণতা আর বিয়ে হওয়া জরুরি না। সেলিম মালিক লায়লাকে ভালোবাসলে লায়লা ভালোবেসেছিল সামিরের বাবাকে, কিন্তু সামিরের বাবা শুধু ব্যবসায়ের কাজে সময় দিলেও স্ত্রীর কাছে তার একদম পছন্দ ছিল না। তাই এক পর্যায়ে লায়লাকে মুভি থেকে সরিয়ে নেওয়া হয়। একটা সময় সামিরের বাবার জন্য তার মায়ের ক্যারিয়ার শেষ হয়েছিল, তবে সেলিম মালিক এখন সামিরের ক্যারিয়ার শেষ হতে দেবে না। এসব কথা বলে সেলিম মালিক থিয়েটারের ভেতরে চলে যায়। এরপর থিয়েটারে সব দর্শক চলে আসে আর সামির খান তার পারফর্ম করতে থাকে। এদিকে নূরও ছুটকিকে নিয়ে থিয়েটারে চলে আসে, তবে নূর সামনে দিয়ে না এসে থিয়েটারের পেছনের গেটে আসে। এটা দেখে ছুটকি জিজ্ঞেস করে কেন পিছনের গেটে এসেছে। তখন নূর কিছু না বলে রেগে গাড়ি থেকে বের হয়ে থিয়েটারের ভেতরে চলে যায়। নূরকে দেখে তার দাদা বেশ চমকে যায়। তখন নূর কান্না করে তার দাদাকে বলে, এই ছেলে আমার রিপ্লেস কিভাবে হতে পারে? তখন সেলিম মালিক বলে, হয়ে গেছে। সেলিম মালিক নূরকে অনেক বোঝানোর ট্রাই করে, কিন্তু নূর তার দাদার কোনো কথাই শুনতে চায় না। নূরকে তার দাদা সামিরের পারফর্ম দেখতে বলে। তখন নূর তার দাদাকে জানায় সে এখানে ড্রামা দেখতে না, করতে এসেছে।
এরপর নূর দৌড়ে উপরে যায় আর একটা লাঠি দিয়ে সোজা থিয়েটারে প্রবেশ করে। নূরকে দেখে সব দর্শক হাততালি দিতে থাকে আর সামির স্টেজ থেকে নেমে ডায়লগ থ্রো করে, বিপরীতে নূরও ডায়লগ থ্রো করে সামনে এগিয়ে যায়। সামির আর নূর কাছাকাছি চলে আসে। নূর পাশ দিয়ে চলে যাবার সময় সামির হাত টেনে জড়িয়ে ধরে। বাহির থেকে দর্শকদের করতালি শুনে সেলিম খান বুঝতে পারে সামির আর নূরের ভালোবাসা পূর্ণতা পেয়েছে। দুজন দুজনের রাগ, অভিমান আর ভুল শুধরে নিয়ে নতুন করে জীবনের অধ্যায় শুরু করেছে। আর এরই সাথে এই সুন্দর মুভিটি এখানেই শেষ হয়ে যায়।